নমস্কার, বাংলার মনে আপনাদের সবাইকে স্বাগত। সাময়িক বিরতির পর আমরা বাংলার মনে আবার আপনাদের কাছে ফিরে এলাম। আপনারা জানেন করোনা আতঙ্কে মানুষ মরছে এবং বাঙালি ভালো নেই কেন, ক্রমাগত তথ্য গোপন চলছে এই বাংলা, এবং সেই প্রেক্ষিতে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় 14 জন বিশিষ্ট বিজ্ঞানী এবং চিকিৎসা জগতের সঙ্গে যুক্ত বিশিষ্ট মানুষজন, তারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে করোনা আক্রান্ত হওয়ার পর মৃত্যু সংক্রান্ত তথ্য নিয়ে যে কারচুপি চলছে সেটার প্রেক্ষিতে কিছু মূল্যবান মতামত দিয়ে দুপাতার একটি চিঠি দিয়েছিলেন বাঙালি 14 জন মানুষ, যারা ভারতবর্ষের বাইরে বিভিন্ন জায়গায় স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত। এবং তার প্রেক্ষিতে মহুয়া মৈত্র সাংসদ, শাসক দলের সাংসদ, তিনি অত্যন্ত কদর্য ভাষায় এই 14 জন বিজ্ঞানী তথা চিকিৎসা জগতের প্রতিষ্ঠিত নাম সারা পৃথিবীতে সেই মানুষগুলোকে কদর্য ভাষায় আক্রমণ করছেন। অত্যন্ত লজ্জার। আমরা বাঙালি হিসেবে ক্ষমা প্রার্থী। বাংলার মন থেকে তাঁদেরই মধ্যে একজন ডক্টর মৌসুমী ব্যানার্জি, তার সাথে যোগাযোগ করেছিলাম এবং তার কাছ থেকে একটি সাক্ষাৎকার নিয়েছিলাম। তিনি মন খুলে কিছু কথা বলেছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেন তারা চিঠিটা দিয়েছিলেন এবং কি বলেছিলেন তাতে অসাধারণভাবে তিনি ব্যক্ত করেছেন। ডক্টর মৌসুমী ব্যানার্জি কেই ডক্টর মৌসুমী ব্যানার্জি, একটু সংক্ষেপে তার পরিচয়টা আপনাদের কাছে দিই। তিনি হচ্ছেন অনন্ত এম কৃষাগর কলেজিয়েট রিসার্চ প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বায়োস্ট্যাটিস্টিক্স, স্কুল অফ পাবলিক হেলথ, ইউনিভার্সিটি অফ মিশিগান, Directorate of Biostatistics, Center for Healthcare Outcomes and Policies, Institute of Healthcare Policy and Innovation, University of Michigan, USA। সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা বাংলার মন থেকে টেলিফোন করেছিলাম এবং তিনি সাগ্রহে ডক্টর মৌসুমী ব্যানার্জি আমাদের বাংলার মনকে সময় দিয়েছিলেন। তার সেই অত্যন্ত মূল্যবান সাক্ষাৎকারটি এই মুহূর্তে বাংলার মনে। আসুন সবাই মিলে আমরা শুনি। আজকের স্ট্যাটিস্টিক্সটা কি বলেছেন মানে সেটা তো আমি শুনিনি, কিন্তু গতকাল অব্দি আমি যেই ড্যাশবোর্ডটা চেক করি, মানে অনেকগুলো করোনা ভাইরাস ট্র্যাকারই এখন জানেন নিশ্চয়ই, মানে ডেটা চেক করছে, ট্র্যাক করছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো আমি জনস হপকিন্স করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী কালকের পশ্চিমবঙ্গে ডেথ কাউন্ট ছিল 18। এখন যেটা আমাদের কাছে জাতীয় এবং আন্তর্জাতিক প্রেস এবং সেই সূত্রে খবর এসছে বা রিপোর্ট, রয়টারের রিপোর্ট এপ্রিল 14-তে, এবং সেটা নিউ ইয়র্ক টাইমসে পাবলিশড হয়। তাতে বলা হয়েছে যে only a state appointed committee is allowed to declare if a patient has died from COVID-19। এবং সেখানে এটাও বলা হয়েছে রয়টারের ওই রিপোর্টটাতে যে even when coronavirus patients were dying with symptoms of respiratory failure, the committee was not citing COVID-19 as the cause of death। তো সেইটা আমাদের কাছে ডিস্টার্বিং নিউজ। এবং তার কারণ হচ্ছে যে যদি আপনি মানে গ্লোবাল ডেটা দেখেন তাহলে দেখবেন যে COVID-19 রোগীরা মূলত তারা মানে মারা যাচ্ছেন, দে আর ডাইং ফ্রম অ্যাকিউট রেসপিরেটরি ফেলিওর, ফ্রম অ্যাকিউট লাং ইনজুরি, আর অর্গান ফেলিওর যেমন লিভার, কিডনি, এইগুলোর ফেলিওর থেকে মারা যাচ্ছেন। এখন সেইটা হচ্ছে ইমিডিয়েট কজ অফ ডেথ, কিন্তু এই যে অর্গান ফেলিওর হচ্ছে বা রেসপিরেটরি ফেলিওর হচ্ছে, সেটা ইজ মানে COVID-19 পেশেন্টদের ক্ষেত্রে ইটস আ ম্যানিফেস্টেশন অফ দ্য ভাইরাল ডিজিজ। ঠিক। এবার সেই কারণে যদি কজ অফ ডেথ হিসেবে রিপোর্ট করা হয় যে সিওপিডি বা কিডনি ফেলিওর উইদাউট এনি রেফারেন্স টু দ্য COVID-19, তাহলে সেটা তো
সঠিক রিপোর্টিং হচ্ছে না, ইটস অ্যাকচুয়ালি হাইডিং ফ্যাক্ট। এবং এই এরকম প্যান্ডেমিক যেখানে চলছে সেই সিচুয়েশনে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ তাদের গাইডলাইনে একদম বলা আছে যে হসপিটাল স্টাফ বা মেডিকেল এক্সামিনার যারা যে হেলথ বা অন্যান্য হেলথ অফিসিয়াল যারা লিখছেন ডেথ সার্টিফিকেট, তারা দে শুড রিপোর্ট বোথ দ্য প্রাইমারি অ্যান্ড দ্য আন্ডারলাইন কজেস অফ ডেথ ইন দ্য ডেথ সার্টিফিকেট। তো এক্ষেত্রে ধরুন কেউ যদি কিডনি ফেলিওর হয়ে মারা যায়, যান কোনো কোভিড পেশেন্ট বা রেসপিরেটরি ফেলিওর হয়ে, তাহলে সেখানে লিখতে হবে রেসপিরেটরি ফেলিওর অ্যাজ ওয়েল অ্যাজ COVID-19। আমি একটু আপনাকে এখানে এইটাকেই বলা হচ্ছে প্রাইমারি এবং আন্ডারলাইন কজ অফ ডেথ। এবার আমি জাস্ট এটা বলুন, মানে এখানে কলকাতার স্পেশালিস্ট ডক্টরসরাও কিন্তু আপনার এই একই ওপিনিয়ন দিচ্ছেন, এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়্যারএজ রেফার করছেন যে হু নিয়ম, WHO নিয়ম আছে, এবং মানুষকে বেসিক্যালি পাজল করছেন। তো এখানে কি হওয়া উচিত, মানে বেসিক্যালি সেটা যদি একটু কাইন্ডলি আরেকবার বলেন। যেটা হওয়া উচিত এক্স্যাক্টলি যেটা বললাম, both the primary and the underlying causes of death have to be reported in the death certificate. ঠিক। এখন আপনি যে আজকে বললেন যে 57 জন কোভিড পেশেন্ট মারা গেছেন, এবং আমি একটু থামাচ্ছি আপনাকে। যেটা বলা হচ্ছে যে 57 জন করোনায় আক্রান্ত, কিন্তু কজ অফ ডেথ করোনার জন্য 18 জন মারা গেছে। এটা অদ্ভুত, মানে ফ্যালাসি। হ্যাঁ, সেটাই তো বলছি। কোভিড মানে করোনায় আক্রান্ত মানে দে আর কনফার্মড কোভিড পেশেন্ট। ওকে, হ্যাঁ একদম কারেক্ট। হ্যাঁ, মানে সেই ক্লাসিফিকেশনটা। এবার দে আর কনফার্মড কোভিড পেশেন্ট, কিন্তু বলা হচ্ছে 57 জন সেরকম, কিন্তু বলা হচ্ছে এদের মধ্যে 18 জনের মৃত্যুর কারণ হচ্ছে কোভিড। হ্যাঁ, বাকি তাহলে 39 জন তারা অন্য কারণে মারা গেছেন। এখন যেখানে কোভিডটা তাদের মূল ইনফেকশন, এই অন্য কারণের ক্লাসিফিকেশনটা কি, এবং প্রথমত কি, দ্বিতীয়ত এই যে ক্লাসিফিকেশনটা হচ্ছে, সেই ক্লাসিফিকেশনটা how do we know it's not a manifestation of the viral disease? ঠিক। তার কারণ যেটা আমি বললাম, যে যদি গ্লোবালি দেখেন তাহলে দেখা যাচ্ছে কনফার্মড COVID-19 পেশেন্ট তারা মূলত তারা মারা যাচ্ছেন ফ্রম ওই কারণগুলো, মানে অ্যাকিউট রেসপিরেটরি ফেলিওর, কিডনি ফেলিওর, লিভার ফেলিওর, বাট অ্যাজ a manifestation of the virus infection. আপনাকে একটা প্রশ্ন আমি করব। আপনি তো মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, সেখানকার এই ডেথ টোল 50,000 ক্রস করেছে। এখানে কি কোনোভাবে এইভাবে ক্লাসিফিকেশন হচ্ছে, মানে যেটা ওয়েস্ট বেঙ্গল হচ্ছে, বা অল ওভার দ্য ওয়ার্ল্ড এ ধরনের কিছু ঘটনা ঘটছে যা পশ্চিমবঙ্গে হচ্ছে? নট টু মাই নলেজ। এবং পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে যে একটা অডিট কমিটি যে মানে ডেথ কজ অফ ডেথ নির্ধারণ করছেন। টু দ্য বেস্ট অফ মাই নলেজ আমার জানা নেই অন্য কোনো দেশে হচ্ছে কিনা। আমেরিকাতে, আমেরিকাতে, ইউএসএ তে আমি যেখানে আছি সেখানে ডেথ সার্টিফিকেট লিখছেন হাসপাতালে যেই ডাক্তারের মানে the treating physician or whoever at that point was treating the patient in the hospital. এখানে ওয়েস্ট বেঙ্গলে ঠিক উল্টোটা হচ্ছে। The treating physician
তিনি কোনো রিপোর্ট দিতে পারছেন না, পুরোটাই একটা ডেথ অডিট কমিটির কাছে যাচ্ছে এবং 7 দিন বাদে তার ফাইনাল মানে রিপোর্টটা বেরোচ্ছে, মানে আফটার দ্য ফিউনারাল রিপোর্টটা বেরোচ্ছে যে কি কারণে তার মৃত্যু হয়েছে। এখানে কলকাতায় তাই হচ্ছে সিচুয়েশনটা। আমার যেটা বললাম, আমার জানা নেই আর কোথাও। আমি একটা প্রশ্ন আপনাকে একটু করতে চাই, যে ওয়েস্ট বেঙ্গলে যে থিওরিতে মৃত্যুর সংখ্যা গোনা হচ্ছে, যে সংখ্যা কমানো হচ্ছে রাদার, সেই থিওরি অ্যাডাপ্ট করলে তো সারা পৃথিবীর ডেথ টোলটা 1,90,000টা নিমেষে নেমে আসবে 50-60,000, তাই নয় কি? আমি আপনার প্রশ্নের উত্তরটা উল্টো ভাবে দেব। আমি যেভাবে বলবো, যেটা আই ক্যান সে উইথ কনফিডেন্স, যে পশ্চিমবঙ্গে, এবং সেটাই আমরা চিঠিতে বলেছি, পশ্চিমবঙ্গে যে সংখ্যাটা দেখছি সেটা আমাদের মতে দ্যাট ইজ অ্যান আন্ডার এস্টিমেট। আচ্ছা, আপনি আমার প্রশ্নটা করেছিলেন উল্টো ভাবে, যে তাহলে যদি এইটা অ্যাডপ্ট করা হয় অন্যান্য দেশে তাহলে তো সংখ্যা কমবে। আমি আপনাকে উল্টো ভাবে উত্তরটা দিলাম যে পশ্চিমবঙ্গে যে সংখ্যাটা দেখাচ্ছে দ্যাট ইজ অ্যান আন্ডার এস্টিমেট, কারণ যেভাবে সেটা করা হচ্ছে। কোমরবিডিটি যাদের আছে, they are more likely to have a more serious form of the disease, এবং they are more likely to be put on ventilator, they are more likely to die. হ্যাঁ, কিন্তু তার মানে এই নয় যে কোমরবিডিটি থেকে তার মৃত্যু হচ্ছে। The comorbidity is making them more likely to have a more serious infection, more likely to be on ventilation, more likely, যারা ভেন্টিলেশনে যাচ্ছেন তাদের মধ্যে একটা বিরাট শতাংশ মারা যাচ্ছেন। তো এই চেনটা এইভাবে কাজ করে, কিন্তু তার মানে এই নয় যে তারা কোভিড জনিত কারণে মারা যাচ্ছেন না। তাদের আন্ডারলাইন কজটা কোভিড, সেটার ম্যানিফেস্টেশনটা হচ্ছে রেসপিরেটরি ফেলিওর বা লিভার ফেলিওর বা কিডনি ফাংশন ফেলিওর। ডক্টর ব্যানার্জি, আপনাকে একটা কথা বলি, মানে অল ক্রেডিট গোস টু ইউ, যে অ্যাটলিস্ট আপনাদের এই মানে ইন্টারন্যাশনাল লেভেলের যারা প্রবাসী বাঙালি ভারতীয় ডাক্তাররা আছেন, তাদের এই চিঠিটা ওপেন লেটার টু দ্য চিফ মিনিস্টার আসার পর এই প্রথম 1 মাস বাদে the government of West Bengal has to clear their mind। আজকে প্রথম প্রেস কনফারেন্স যেটা চিফ সেক্রেটারি করলেন, করে পরিষ্কার এই ডেথ অডিট কমিটি 57 এর এই ফিগারটা ডিসক্লোজ করলেন, মানে যেটা সবার মানুষের জানার দরকার ছিল। সবাই ফিগারটা আমরা জানতে পারছিলাম যে 50-55 ফিগার চলে গেছে। তো চিফ সেক্রেটারি শেষ পর্যন্ত ডিসক্লোজ করলেন 57 ফিগারটা ডিসক্লোজ করলেন, কিন্তু তাও 18 বিকজ অফ করোনা তে স্টিক করে রইলেন, অনলি বিকজ অফ ইউর ওপেন লেটার। এটা আমাদের মনে হয়েছে। অল ক্রেডিট গোজ টু ইউ। আপনারা, আমি মানে বাংলার সমস্ত মানুষের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে অ্যাটলিস্ট আপনাদের এই হার্ড হিটিং লেটারটা কাজ দিয়েছে। তো এ ব্যাপারে আমি মানে সত্যি কথা বলতে কি, আমি যেটা মানে একদম সবাইকে বলছি সেটা হচ্ছে যে আমার কাছে এটা, আমি নিজে কলকাতায় পড়াশোনা করেছি, বড় হয়েছি। আমার আপনি কোন মেডিকেল কোন কলেজ থেকে, মানে আমি পাবলিক হেলথ সায়েন্টিস্ট, আমি ক্লিনিক্যাল ডক্টর নই। আচ্ছা। আমি সেখানে এবং আমার সমস্ত কলিগরা যারা এই চিঠিতে সিগনেটারি, আমরা সবাই মানে মূলত কলকাতায় আমরা বড় হয়েছি, পড়াশোনা করেছি। ডক্টর ব্যানার্জি, আপনাকে একবার থামাচ্ছি, একটা রিকোয়েস্ট রয়েছে। যারা এতে চিঠিতে সইটা করেছেন তাদের পরিচয়গুলো যদি একটু আমাদের মানে করে দেন তাহলে ভালো হয়। আমরা দেখেছি চিঠিতে সবারই তো নাম আছে,
নাম আছে, মানে পরিচয় কি অর্থ বলুন? সবাই কি কলকাতার বাঙালি? অধিকাংশ কলকাতার বাঙালি। আচ্ছা। এবং হ্যাঁ, অধিকাংশই কলকাতার বাঙালি। এবং 14 জন আমরা সই করেছি, তার মধ্যে 11 জন ইউএস এর, 2 জন ইউনাইটেড কিংডম এবং 1 জন জার্মানি। এবং আমরা আমাদের মানে এই 14 জনের মধ্যে পাবলিক হেলথ সায়েন্টিস্ট অনেকে আছেন, কারণ এটা পাবলিক হেলথ ইস্যু। আমি এটা আমি সবাইকে বলছি যে দিস ইজ নট আ পলিটিক্যাল ইস্যু, দিস ইজ নট আ কমিউনাল ইস্যু, দিস ইজ আ পাবলিক হেলথ ইস্যু। এবং যেটা আমি বলার চেষ্টা করছি যে আমাদের চিঠি লেখার কারণটা কিন্তু টু অ্যাড্রেস দ্য পাবলিক হেলথ কনসার্ন। এটা কিন্তু কোনো কারুর দিকে আঙুল তোলা না, পার্টিকুলার। তার কারণ হচ্ছে we are concerned about the issues, আপনাদের চিঠির মূল সারমর্ম যেখানে আজকে কাজ করেছে বাংলার লক্ষ লক্ষ মানুষের মধ্যে প্রশ্ন চলছে যে সাপ্রেশন অফ ফ্যাক্টসটা মানুষ ভালোভাবে নিচ্ছে না বাংলায়, তাও গভর্নমেন্ট এটাতে স্টিক করে রয়েছে। অ্যাটলিস্ট আপনারা মানুষকে কিন্তু ক্লিয়ার করতে পেরেছেন, সারা পৃথিবীর আপনাদের মতো মানুষরা, প্রবাসী বাঙালিরা অ্যাটলিস্ট ক্লিয়ার করেছেন সিচুয়েশনটা কি হওয়া উচিত। এবং দ্য গভর্নমেন্ট শুড টেক এ লেসন। এখনো পর্যন্ত সেরকম কোনো সিমটম নেই, শুধু এইটুকুই ডেভেলপমেন্ট হয়েছে, চিফ সেক্রেটারি অ্যাকচুয়াল ফিগার্স ডেথ করোনাতে আক্রান্ত সেইটুকু ডিসক্লোজ করেছেন। এবং এটার জন্য সমস্ত আপনাদের ধন্যবাদ। মানে তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে আজকে আমার প্রচুর মানুষের সঙ্গে কথা হয়েছে আপনাদের চিঠিটা নিয়ে, প্রত্যেকেই বলছেন যে এই চিঠিটা আসার পর অ্যাটলিস্ট স্টেট গভর্নমেন্ট অ্যাকচুয়াল ফিগারটা দিল। আমরা খুব ওয়ারিড, পশ্চিমবঙ্গে সত্যি ওয়ারিড। কতজন করোনায় আক্রান্ত আমরা জানি। স্বভাবতই ওয়ারিড হওয়ার তার কারণ যেটা আমরা চিঠিতে লিখেছি। আর আরেকটা জিনিস যেটা আমার মনে হয় ভীষণভাবে এই মেসেজটা পৌঁছানো দরকার, যে বেশি মানে টেস্টিং এনাফ হচ্ছে না। হ্যাঁ, তার কারণ যদি এটা ভাবেন গভর্নমেন্ট যে বেশি টেস্ট হলেই বেশি কেস নাম্বার ধরা পড়বে, সেটা কিন্তু ইটস নট আ ডিসগ্রেস, ইট ইজ নট আ শেম, ইট ইজ আ ফ্যাক্ট, এবং এটা তো ডিসগ্রেস তো নয়, বরং আমি বলবো ইট ইজ দ্য পাথ টু নলেজ অ্যান্ড ইট ইজ দ্য পাথ টু বিটিং দিস ভাইরাস। তার কারণ আপনি যদি যেটা জনসাধারণ বলছেন পশ্চিমবঙ্গের, যে যদি আমরা সঠিক সংখ্যাটা না জানতে পারি, তার মানে কি আমরা তো লোকাল লেভেলে যে প্রিভেনশন সেটা হতে পারবে না। এবং কি হচ্ছে, তাতে ইনডিরেক্টলি স্প্রেডটা অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক। তার কারণ যদি আপনি মানে ধরুন জনসাধারণের দিক থেকে, যেমন প্রথম দিকে অনেক আমি রিপোর্ট আসছিল যে মানুষজন নিজেরা সচেতন হচ্ছে না, তারা সিমটম হাইড করছেন, সেটাও কিন্তু ভয়ঙ্কর। তেমনি এই কোভিড টেস্টের রেজাল্ট হাইড করা, কিংবা এই যে মৃত্যুর কারণ, এই যে কজ অফ ডেথ, সেটাকে মানে ইন আ ওয়ে মিসরিপোর্ট করা বা ইনকমপ্লিট রাখা বা ফাজ করা, এই সবগুলোই কিন্তু আলটিমেটলি যেটা হবে যে ইট উইল লিড টু আ পাবলিক হেলথ ক্যাটাস্ট্রফি। এক্স্যাক্টলি আমাদের পয়েন্ট সেটাই। এবং সংখ্যা আজকে যদি বেশি টেস্ট করে অবভিয়াসলি দেখা যায় সংখ্যা বেড়েছে, কেস কাউন্ট বা মৃত্যুর কারণ সঠিকভাবে মানে তালিকাভুক্ত করে যদি দেখা যায় যে দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ কোভিড ডেথ আর হায়ার, সেটা তো কোনো লজ্জার কারণ নয়, সেটা তো কোনো ডিসগ্রেসের কারণ নয়, সেটা ডাজন্ট রিফ্লেক্ট অন
on anybody's ability doesn't reflect anything on the government. Exactly. এটা বলার কোনো মানেই নেই। আমাকে যেমন একজন বললেন যে আপনি মহারাষ্ট্রে তো অনেক বেশি কেস, দিল্লিতে তো অনেক বেশি কেস, অনেক বেশি মৃত্যু, আপনি পশ্চিমবঙ্গকে ধরেছেন কেন? আমি বললাম আমাদের কারণটা তো, আমাদের পয়েন্টটা তো সেটাই যে পশ্চিমবঙ্গে যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি সেই সংখ্যাগুলো আমাদের দৃঢ় বিশ্বাস যে সেগুলো গ্রোস আন্ডার এস্টিমেট, both in the number of cases as well as the number of deaths. আপনাকে একটা অ্যাডিশন করি, এখানকার সমস্ত লোকাল প্রাইভেট হসপিটাল ওনার্স এবং নার্সিং হোমগুলোর উপর একটা অদ্ভুত প্রেশার এখানকার প্রশাসনের, যে কোনোভাবেই করোনা আক্রান্ত ফিগার্স বা তথ্য বাইরে যেন না যায়, মারাত্মক একটা প্রেশার। এবং ফলে প্রাইভেট হসপিটাল নার্সিং হোমগুলো খুব বিপদের মধ্যে রয়েছে। এক, 2 নম্বর হচ্ছে ডক্টরস ফ্র্যাটার্নিটি, তাদের মধ্যে প্রচন্ড ক্ষোভ, এই সাপ্রেশন অফ ফ্যাক্টস হওয়াতে তাদের লাইফ এন্ডেঞ্জার্ড হয়ে যাচ্ছে, মানে ইনসিকিউরড হয়ে যাচ্ছে। এই দুটোর সম্বন্ধে যদি আপনার কিছু মন্তব্য থাকে একটু যদি বলেন। দেখুন, আমি প্রশাসনের ব্যাপারে মানে প্রশাসন কেন এরকম করছেন সেটা তো আমি বলতে পারবো না। আমি শুধু এইটুকুই বলতে পারবো যেটা আমি বললাম, যে সংখ্যা বেড়ে যাওয়া বা যদি সেটা অ্যাকচুয়াল নাম্বার হয় তাহলে বা মৃত্যুর সংখ্যা অ্যাজ ওয়েল অ্যাজ কেস কাউন্ট বেড়ে যাওয়া, সেটা তো কোনো লজ্জাকর ঘটনা নয় প্রশাসনের ক্ষেত্রে। তাই আমি আদৌ বুঝতে পারছি না যে সেটা লুকোবার কি আছে, বা তাদের বা নার্সিং হোম বা প্রাইভেট ফেসিলিটি বা ডাক্তারদের উপর কেন চাপ দেওয়া হবে যে মানে এগুলো যেন, এই ডেটাগুলো যেন বাইরে না ছড়ায়। কারণ এই সাপ্রেশন কিন্তু আলটিমেটলি ক্ষতি করবে। এই পয়েন্টটাই বলার চেষ্টা করছি। এই সাপ্রেশন কিন্তু মানে ওকে, আমি পশ্চিমবঙ্গকে এখন ভালো দেখাতে চাই বা ভালো দেখাচ্ছে, আর মহারাষ্ট্র বা নিউ দিল্লি সংখ্যা এত, তাহলে কেন পশ্চিমবঙ্গকে ধরছেন? তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের আমরা পাবলিক হেলথ সায়েন্টিস্ট, আমি আবার বারবার এটা সবাইকে বলছি, we are coming from a public health point of view. We do not have any political subscription, we do not have any religious, communal, nothing. আমাদের এটা পুরোপুরি as a public health concern। আমরা বলছি ওই সংখ্যাগুলো গ্রোস আন্ডার এস্টিমেট। এবং এবার আপনি প্রশ্ন করতেই পারেন, ঠিক আছে আন্ডার এস্টিমেট কি এলো গেল, আপনার কি যায় আসে? আমরা বলছি আমাদের কনসার্ন হচ্ছে যে ঠিক মতো রিপোর্টিং না হওয়ার জন্য কিন্তু যে ইম্প্যাক্টটা হবে সেটা ডিজাস্ট্রাস। তার কারণ হচ্ছে ছড়াবে, অনেক অ্যাসিম্পটোমেটিক লোক ঘুরে বেড়াচ্ছে যারা হয়তো নিজের অজান্তে অন্যদের ইনফেক্ট করছে। কোথায় কোথায় কেস, এনাফ যেহেতু টেস্টিং হচ্ছে না, কোথায় কোথায় কেস, সেগুলো আমরা যদি জানতে না পারি, লোকাল লেভেলে প্রিভেনশন হবে না। ঠিক ঠিক। আপনাকে আরেকটা ঘটনা বলি, আমার হাতে রিসেন্টলি একটা মানে অডিও রেকর্ডিংও এসছে, সেটা হচ্ছে একজন ডক্টর, তিনি বেলেঘাটা আইডিতে ইন্টার্ন, তাকে পাঠানো হয়েছিল ট্রিটমেন্টের জন্য, মানে সেখানকার সার্ভিসের জন্য। সেখানে একজন কোভিডে আক্রান্ত পেশেন্ট আইডেন্টিফাইড হন, তার ট্রিটমেন্টে তিনি দায়িত্বে ছিলেন। সেই ইন্টার্ন গিয়ে সেখানকার হসপিটালের সুপারকে বলেন যে আপনি দেখুন এই সিচুয়েশন, ফলে আমার তো ডায়াগনোসিস হওয়া উচিত, আমার ডায়াগনোসিস হওয়া দরকার। তখন তারা সেটা আবার এনআরএস এর কাছে পাঠিয়ে দেন, এনআরএস সুপারের কাছে, এনআরএস বলে বেলেঘাটের কাছে। মানে এই ডক্টর 3-4 দিন ধরে নিজে কোভিড আক্রান্ত কিনা বা কোন রকম সংক্রমণ হয়েছে কিনা সেটার জন্য দৌড়ে বেরিয়েছেন। মানে এই ধরনের আনফরচুনেট সিচুয়েশন ওয়েস্ট বেঙ্গলে চলছে, হুইচ ইজ মোস্ট আনফরচুনেট। মানে এটা আমি জাস্ট অ্যাড করলাম আপনাকে। আমি লাস্ট একটা কথা বলবো, ডেঙ্গুতে ঠিক এইভাবেই সাপ্রেশন অফ ফ্যাক্টস ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল।
তাদের মাল্টি অর্গান ফেলিওর বলার জন্য, লেখার জন্য সব ডাক্তারদের উপর প্রেশার থাকতো, ক্লিনিক্যাল ল্যাবরেটরি গুলোর উপর প্রেশার থাকতো, কোনোভাবে একটা ইনফরমেশনও যেন বাইরে না যায়। আপনি কি মনে করেন না যে ডেঙ্গুতে সাপ্রেশন অফ ফ্যাক্ট যেটা ক্ষতি করতো না, করোনাতে সেটা মারাত্মক ক্ষতি করবে? হ্যাঁ, তার কারণ করোনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সংক্রমণটা ভয়ঙ্কর লেভেলে, এবং আম, আহ, এবং যে কারণে বলা হয়েছে নিউ করোনা ভাইরাস, কারণ এটা একটা নভেল স্ট্রেন। হ্যাঁ, তাও আমরা ধীরে ধীরে অনেক বেশি জানছি অ্যাবাউট দিস ভাইরাস। কিন্তু মার্চ নাগাদও যখন আমেরিকাতে প্রথম লকডাউন হয়, আমেরিকার ক্ষেত্রেও আমার এখানকার রাষ্ট্রনেতা ম্যাসিভ রকমের, মানে অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য, আমি বলবো মানে কি বলবো, ফর ল্যাক অফ এনি বেটার ওয়ার্ড, মানে স্টুপিডেস্ট ডিসিশন, যে ভীষণ রকম ভাবে দেরি হয়েছে লকডাউন অ্যানাউন্স করতে। আজকে 50,000 ওপরে লোক মারা গেছে আমেরিকাতে বিকজ অফ কোভিড। এটা এড়ানো যেত, এবং ডিসপাইট দ্য ফ্যাক্ট যে রিপিটেডলি পাবলিক হেলথ অফিসিয়ালসরা এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি ইনফেকশাস ডিজিজের অধিকর্তা ডক্টর ফাউচি বহুদিন আগে থেকে সতর্কবাণী মানে দিয়েছেন, কিন্তু এদেশের রাষ্ট্রনেতা হি ডাজ নট বিলিভ ইন সায়েন্স, উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, এবং ম্যাসিভ লেভেলের এগেন লাইক আ মেজর ব্লান্ডার। তো যেটা আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, আমরা এই দিস ইজ আ নভেল করোনা ভাইরাস, আমরা এই ভাইরাসটার সম্পর্কে we did not know much. হ্যাঁ, কিন্তু এইটুকু জানা গেছে যে এর সংক্রমণ পোটেনশিয়াল ইজ মানে ইটস মাচ মোর ইনফেক্টিভ, এবং সেটা বায়োলজিস্টরা স্টাডি করে দেখেছেন, এবং অলরেডি যেটা হয়েছে যে মিউটেশন হয়েছে ইন দ্য অরিজিনাল ফর্ম অফ দ্য ভাইরাস। তো সব মিলিয়ে যে কারণে এটা এরম ভাবে একটা গ্লোবাল প্যান্ডেমিকের আকার ধারণ করতে পেরেছে এত র্যাপিডলি। তো সুতরাং আপনার প্রশ্নের উত্তরে হ্যাঁ, অফকোর্স এটা অনেক বেশি, মানে ম্যাসিভ লেভেলে একটা ক্যাটাস্ট্রফি হতে পারে, এবং সেই ডক্টর ব্যানার্জি, আমি একবার থামাচ্ছি। আপনি কি মানে, আমি আজকে রিপোর্টে দেখলাম যে ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে, আপনার স্টেটসেও বোধহয় আবিষ্কৃত হয়েছে, প্লাস ভ্যাকসিন মানে সেই জায়গাটা আবিষ্কৃত হয়নি। আচ্ছা, আবিষ্কৃত হয়নি, এটা অ্যাকচুয়ালি খুব ভুল একটা, মানে আবার জনসাধারণকে এটা বুঝতে হবে, ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি, ভ্যাকসিন ট্রায়াল আর অনগোয়িং। আচ্ছা, একটা যে কোনো ভ্যাকসিন ডেভেলপমেন্টের জন্য একটা সময়সীমা দরকার হয়, এবং সেইটা হ্যাঁ এটাকে এক্সপিডাইট করার চেষ্টা হচ্ছে বিকজ অফ the situation all around the world. কিন্তু ভ্যাকসিন আবিষ্কার হয়ে যায়নি, we are not still in a stage যখন ভ্যাকসিন দেওয়া যাবে মানুষজনকে। So what we call is this is still in trial phase. হ্যাঁ, অনেকে অনেক ধরনের টাইমলাইন দিচ্ছেন, ইউএস এর টাইমলাইন অনুযায়ী, ডক্টর ফাউচির টাইমলাইন অনুযায়ী মার্চে মাঝামাঝি the first patient was enrolled in a vaccine trial, এবং ডক্টর ফাউচির টাইমলাইন অনুযায়ী it will take 12 to 18 months
it might be a little faster, কিন্তু at least 1 বছর। UK এর আরেকটা গ্রুপ রিসেন্টলি অ্যানাউন্স করেছে যে they might have the vaccine sooner, কিন্তু এই মুহূর্তে কোনো ভ্যাকসিন অ্যাভেলেবল নয়। ডক্টর ব্যানার্জি, আমার লাস্ট প্রশ্ন, শেষ প্রশ্ন, এই টোটাল ট্রমাটিক সিচুয়েশন অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে একটু লার্জার এক্সটেন্টে কবে নাগাদ মোটামুটি সারা পৃথিবীর মানুষ একটা রিলিফ পাবে শেষ পর্যন্ত, মানে আলটিমেট রিলিফটা কবে পাবে, আপনার কি অ্যাসেসমেন্ট? খুব ডিফিকাল্ট, This is a $1 million question. This is a $1 million question. এদেশের ভাষায় বলে একটা সেকেন্ড ওয়েভ সায়েন্টিস্টরা প্রেডিক্ট করছে। আপনার আমি যদি একটা মানে একদম খুব সেফ আমাকে একটা উত্তর দিতে হয়, তাহলে কবে নাগাদ মানে মানে সেই অর্থে আপনি বলছেন ইরাডিকেটেড হবে, একমাত্র সেফ উত্তর হচ্ছে ভ্যাকসিন যখন অ্যাভেলেবল হবে, মানুষের মানে ইট ইজ ওয়াইড স্প্রেড এবং একটা হার্ড ইমিউনিটি তৈরি হবে, তার আগে ইরাডিকেশন হবে না। যেটা হবে সেটা হচ্ছে যে ইট উইল প্ল্যাটো, মানে অলরেডি বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যেটাকে আমরা বলি ফ্ল্যাটেনিং দ্য কার্ভ, প্যান্ডেমিকের রাইজটা ফ্ল্যাটেন করছে, কমবে। এবং সেটা এখন যেমন মিশিগানে এখন উই আর হোয়াট ইজ কল্ড দ্য প্ল্যাটো ফেজ, কিন্তু তা সত্ত্বেও মাঝে মাঝে স্পাইক হবে, মানে বৈজ্ঞানিকরা তাই বলছেন। পুরোপুরি ভাবে কবে চলে যাবে সেইটা বলাটা খুব শক্ত। শুধু ওইটা বলতে পারি যে হ্যাঁ, যখন ভ্যাকসিন অ্যাভেলেবল হবে ফর এভরিবডি হ্যাজ গটন দ্য ভ্যাকসিন এবং হার্ড ইমিউনিটি তৈরি হবে, সেই সময়টা লাগবে, সেই অবধি অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর ব্যানার্জি, আপনার অনেকক্ষণ সময় নিলাম। মানে না 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 না, আমি একটা শুধু যেহেতু আপনি মানে আমাদের কনভারসেশনের মধ্যে মানবিক প্রশ্নও আনছেন, সেই জন্য আমি আমার একটাই পার্টিং কমেন্ট, আমি অ্যাকচুয়ালি আমি মানে এই প্যান্ডেমিকের সোশ্যাল কনটেক্সট নিয়েও লেখালেখির চেষ্টা করছিলাম। একটাই আমার কমেন্ট, সেটা হচ্ছে যে যখন অন্যভাবে ভাবছি তখন মনে হচ্ছে যে এই এরকম একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়া খানিকটা যেন আমাদের আবার মনে করাচ্ছে যে হাউ কানেক্টেড দ্য এন্টায়ার হিউম্যান রেস ইজ। মানে ধরুন এই রোগ, এই মানে ইনফেকশন, এই ভাইরাস কাউকে ছেড়ে দেয়নি, রাজা উজির প্রজা, শিক্ষিত অল্প শিক্ষিত সবাই। হ্যাঁ, তো আমরা কোথায় ভুলে গেছিলাম যে হাউ কানেক্টেড উই আর। So this is almost another revelation, এবং the reason why এটা আমার কাছে মনে হয়েছে যে এটা অদ্ভুত ভাবে একটা ফিরে আসা, তার কারণ হচ্ছে যে আপনি হিউম্যান জিনোম প্রজেক্টের কথা হয়তো শুনেছেন, কিছু বছর আগে যখন মানে হোল জিনোমটা স্ক্যান করে ম্যাপড হয়ে গেছিল, এবং তখন মানে খুব সাদা কথায় বলতে গেলে বৈজ্ঞানিকরা যেটা এস্টাবলিশ করেছিলেন সেটা হচ্ছে যে and that came out of the human genome project, যে 99.9% ক্ষেত্রে আমরা কিন্তু মানে যে কোনো মানে কনসিডার দ্য হোল হিউম্যান রেস, হ্যাঁ, আমাদের জেনেটিক ভেরিয়েশন যদি দেখেন তাহলে
আমাদের মিল অনেক বেশি দেন অমিল, মানে 99.9% আমাদের মিল। এটা শুনতে ভীষণ আশ্চর্য লাগে, কিন্তু the genetic variation is contributed by only that 0.1%. সেই 0.1% জেনেটিক ভেরিয়েশন থেকেই কিন্তু আজকে আমি আমার মতো দেখতে, মানে তার ফিনোটিপিক ম্যানিফেস্টেশনে আমি আমার মতো দেখতে, আপনি আপনার মতো দেখতে, বা আফ্রিকার আরেক কোন মানে একজন মানুষ, বা ধরুন থাইল্যান্ডের একজন মানুষ, আমাদের ট্রেড গুলো আলাদা। কিন্তু এটা ভাবতে গেলে কি অসম্ভব একটা বিস্ময় লাগে যে ও তাই আমরা আসলে মূলত অনেক বেশি আমাদের সাদৃশ্য than the dissimilarity, right? তো আবারও ফিরে আসা কিন্তু ওই জায়গাতেই, যে তার মানে কিন্তু হাউ কানেক্টেড উই আর, ওই হিউম্যান জিনোম প্রজেক্ট সেটা দেখিয়েছিল বায়োলজিক্যালি, হ্যাঁ, বায়োলজিক্যালি সেটাকে প্রমাণ করেছিল। এই কোভিড সোশ্যালি এটা কাইন্ড অফ আরেকবার প্রমাণ করলো যে লুক হাউ কানেক্টেড দ্য এন্টায়ার হিউম্যান রেস ইজ। এবং এই এইটাই আমরা ভুলে যাচ্ছিলাম, বা ভুলে গেছি, বা ভুলে যাই। এবং সেখানেই আমার বক্তব্য যে দিস ইজ সামথিং দ্যাট we all are in this together. এবং এখানে এ করছে না বলে এটা হচ্ছে না, বা এরা এইভাবে ভুল করছে তাই এদেরকে শুলে চড়াও, this shouldn't be the approach. The approach should be যে we should all come together to handle this crisis. কারণ সত্যি কথা বলতে কি যে আমার তো জানা নেই, আমার বাবা মার জেনারেশনেও আমার মনে হয় না they have come across a disaster, public health disaster like this. আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর ব্যানার্জি। আমি শুধু শেষ করব একটা অন্য ধরনের প্রশ্ন দিয়ে। আপনি কলকাতার কোন অঞ্চলের বাসিন্দা ছিলেন? সেটা না আমি বলতে চাই না। বলতে চান না? থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো আপনার সঙ্গে যোগাযোগ করে। ভবিষ্যতে আবার প্রয়োজন হলে আপনার কাছ থেকে একটু ইনফরমেশন নেবো। আপনি অ্যাটলিস্ট আপনার কাছ থেকে আমরা অন্তত অ্যাটলিস্ট বাঙালিরা, পশ্চিমবঙ্গের বাঙালিরা ভীষণভাবে উপকৃত হলাম। অ্যাটলিস্ট আপনি এত সুন্দরভাবে এক্সপ্লেন করলেন সবকিছু। থ্যাংক ইউ সো মাচ মিস্টার ডক্টর। থ্যাংক ইউ যোগাযোগ এবং গ্রেট প্লেজার যে আপনি আবার এখন ইউনাইটেড স্টেটস এর টাইম কটা? এখন তো আমাদের এখানে রাত 1টা। এখন এখানে 3:40। 3:40 দুপুর 3:40 বাজে। দুপুর 3। হ্যাঁ, দুপুর 3:40। হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। ইট ওয়াজ আ প্লেজার টকিং টু ইউ। ইটস অলসো মাই। ঠিক আছে। আপনি আমাকে একটুখানি যখন স্টোরিটা তৈরি হবে আমাকে একটুখানি প্লিজ বেরোলে লিংক। একদম নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ।